এখানে এখনো অমলিন শৈশব, প্রকৃতির আঙিনায় নিষ্প্রয়োজন বৈভব। কংক্রিটের পার্ক নেই, নেই কোনো দোলনা, তাতে কি মরা গাছের ডাল নিয়ে দিব্যি ঢেকি বানিয়েছে ওরা। ওরা খেলে আপন খুশিতে। এখানে আকাশ ছোঁয়নি বহুতল, রাস্তা দাপায় না টোটো অটোর দল। এখানে নিজের মতোই বেড়ে ওঠে গাছেরা, মাঠে গাছে উড়ে বেড়ায় পাখিরা। এখানে পাহাড় ছোঁয়ে আকাশকে, আর বাতাস ছুঁয়ে যায় মন প্রাণ। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা চলে এসেছি টোটো কোম্পানির আরও একটা নতুন ব্লগে। আমি আজকে যেখানে রয়েছি সেটার নাম আমিও জানি না। আসলে ঘুরতে ঘুরতে এমন অসাধারণ সুন্দর অনেক জায়গায় আমরা পেয়ে যাই, এটাও ঠিক তেমনই জায়গা। অ্যাকচুয়ালি দুদিন আগেই কিন্তু নিম্নচাপের একটা বৃষ্টি হয়েছে। এটা ঝাড়খণ্ডেও সেই বৃষ্টিটা হয়েছে, আর তার জেরেই এই শীতের মরশুমেও কিন্তু কিছু কিছু জায়গায় জলে ভরে গেছে, আর তার ফলে চারপাশটা একদম অন্যরকম হয়ে উঠেছে। চারপাশে গাছ, আর তার মধ্যে এই পাথর আর জলের ধারা বয়ে যাচ্ছে, সব মিলিয়ে জায়গাটা অসাধারণ লাগছে। তবে একটাই কথা, এক্স্যাক্ট লোকেশন আমি বলতে পারবো না, একটা কথাই বলতে পারি, এই যে আমরা যেখানে আছি কান্দ্রা স্টেশন থেকে নেমে এই কান্দ্রা থেকে উদয়পুর গ্রামে যাওয়ার রাস্তাতেই এই জায়গাটা পড়ে। ঝাড়খণ্ডের বিশ্রামপুর, সেখানেই অজ্ঞাতবাস। অজ্ঞাতবাস সিরিজের প্রথম পর্বেই আমি দেখিয়েছিলাম হাওড়া থেকে রাত 10:20 সমলেশ্বরী এক্সপ্রেস ধরে কিভাবে মাঝরাত্রিরে টাটানগর স্টেশনে এলাম, আর তারপর সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ভোরের একটা লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম কান্দ্রা স্টেশনে। আর কান্দ্রা স্টেশন থেকে বিশ্রামপুর ভোরবেলা আমরা পায়ে হেঁটেই প্রায় 3 কিলোমিটার রাস্তা গিয়েছিলাম, যে রাস্তার সৌন্দর্য জাস্ট মুখে বলা যায় না। অসম্ভব ভালো লেগেছিল সেই অভিজ্ঞতাটা। দেখেছিলাম আদিবাসীদের গ্রাম। অজ্ঞাতবাস সিরিজের সেকেন্ড ব্লগে ছিল পাহাড় চড়ার অভিজ্ঞতা। ফাইনালি আমি কিন্তু পাহাড় জয় করে ফেলেছি। হতে পারে এটা এভারেস্ট নয়, একটা ছোটখাটো টিলা, কিন্তু পাহাড় তো। আগের ব্লগেই দেখিয়েছিলাম কিভাবে এখানে বঙ্কিমদার সঙ্গে বাইকে করে চলে গিয়েছিলাম আদিবাসী গ্রামে, আর সেখানে যাওয়ার জঙ্গলের পথটা কতটা সুন্দর ছিল। বঙ্কিমদা খুঁজছে এই বোরিং ছিল, না 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 ওই অন্য কিছু। বঙ্কিমদা খুঁজছে, আমিও ভাবলাম বুঝি বোরিং। এই চারপাশটা দেখাই, কালো পিচের রাস্তা, আর জঙ্গল তো শেষ হওয়ার নামই করছে না। বোধহয় 12-14 কিলোমিটার ধরে খালি জঙ্গল আর জঙ্গল। বিশ্বাস করো কলকাতার খুব কাছে, জাস্ট 2 দিন লাগবে এখানে ঘুরতে। এত ভালোভাবে ঘোরা সম্ভব ঠিক যদি প্ল্যানিং হয়। আমি সবটাই বলে দেবো কিভাবে এসছি, কিভাবে টাইম বাঁচিয়ে আসা যায়, অফিসের ছুটি ম্যানেজ করে, উইক অফ ম্যানেজ করে জাস্ট চলে আসা যায়। এখানে মনে হচ্ছে কাছাকাছি গ্রাম আছে, লোকজনের দেখা পাচ্ছি। উদয়পুর কি এসে গেল? এসে গেল না? ঝাড়খণ্ড পঞ্চায়েত। কি পঞ্চায়েত গো? আমাদের ডুমরা পঞ্চায়েত। আচ্ছা, উদয়পুর গ্রাম, তাই তো? আমরা গ্রামে চলে এসেছি, উদয়পুর গ্রামে।
এদিকে উদয়পুর গ্রামে ঢুকতেই দেখি সকলেই আমাকে অবাক চোখে দেখছে। সকলেরই মনে প্রশ্ন, কে আমি? বঙ্কিমদার সাথে গেছি তো, তাই বঙ্কিমদার দিকেই প্রশ্ন ধেয়ে এলো। বঙ্কিমদা বোঝালো, আরে বাবা, শহর থেকে ঘুরতে এসছে তোমাদের গ্রামে। ওরা তো আরো অবাক, এই গ্রাম আবার দেখার কি আছে? বঙ্কিমদা বোঝায়, তোমরা যখন শহরে যাও, বড় বড় গাড়ি, বড় বড় রাস্তা, সেসব কি অবাক হয়ে দেখো না? মনে হয় না সেসব দেখার জিনিস? তেমনি শহরের মানুষেরও মনে হয় এই গ্রাম, এই তোমরা, এই সব কিছুই দেখার জিনিস। চারপাশের প্রকৃতি, গাছপালা, এইসব ওরা খুব এনজয় করে, জানো তো। ওরা তো বঙ্কিমদার কথা শুনে খুব অবাক, তবে ওদের মনটা ভীষণ সরল। আর ঝাড়খণ্ডের লোক হলেও দিব্যি দেখি ওরা বাংলায় কথা বলে। ওদের সঙ্গে বিকেলটা বেশ কাটালাম, ওদের সঙ্গে আলাপ পরিচয় করে খুব ভালো লাগলো। আমি এখন রয়েছি প্রকৃত অর্থেই আরণ্যক পরিবেশে। একদিকে পাহাড় আর আমি দাঁড়িয়ে রয়েছি একটা বড় মহুয়া গাছের মাঝামাঝি গাছ বাড়িতে। একদম ইউনিক এক্সপিরিয়েন্স। আর এই রকম এক্সপিরিয়েন্স কোথায় এলে পাবেন, কিভাবে, সেটা জানার জন্য দেখতে হবে আমার ভ্লগ। আর পরিচয় করিয়ে দেব এই সমস্ত সুন্দর ভাবনার পিছনে যিনি আছেন তার সঙ্গে। আমি এখন রয়েছি ঝাড়খণ্ডের বিশ্রামপুরে, অজ্ঞাতবাসে। এই অজ্ঞাতবাস কি সেটাই এবার জানাবো। আর তার আগে পরিচয় করিয়ে দিই আরও একটা মানুষের সঙ্গে। আসুন। তো অজ্ঞাতবাসে এলে তো অতিথি বরণ করতেই হবে, তো তার জন্য আচ্ছা, তার আগে একটু তাহলে আমাদের কথাই হোক। আমি কথা চা খেতে খেতে সুন্দর আচ্ছা দার্জিলিং বলে চায়ে নি, চুমুক দিতে দিতে। আমার সঙ্গে যিনি আছেন, আমার এখন দাদাই হয়ে গেছেন, তিনি সুদীপ দেব। এই অজ্ঞাতবাস, যার ভাবনা, যার কল্পনা এবং যাকে তিনি বাস্তব রূপ দিয়েছেন, সুদীপদার কাছেই আমি জেনে নেব যে এই অজ্ঞাতবাস কি, কোথা থেকে সেই ভাবনার জন্ম হয়েছে। সুদীপদা, প্রথমেই একটা আমি বিশাল থ্যাংক ইউ জানাবো, কারণ আমার দীর্ঘদিনের একটা লালিত স্বপ্ন যে এরকম একটা আরণ্যক পরিবেশে থাকবো এবং সেটা প্রকৃতির এতটা মানে নিবিড়ভাবে কাছে, সেটা বোধহয় এই অজ্ঞাতবাসে না এলে কিছুতেই সম্ভব হতো না। তো কেন তৈরি হলো এই অজ্ঞাতবাস, কোন ভাবনা থেকে? প্রথমে বলি, তোমারও যে এই স্বপ্ন, তুমিও নিশ্চয়ই বুদ্ধদেব গুহর বই অনেক পড়েছো। তো আমিও বুদ্ধদেব গুহর ফ্যান। আমরাও যারা বুদ্ধদেব গুহর বই পড়েছি, সবারই মনের মধ্যে এরকম একখানা ভেতরে থাকেই যে এরকম একটা পরিবেশের মধ্যে থাকা বা এখানে এরমভাবেই বাঁচা। তো এতদিন হয়ে ওঠে না, আমার কেন অনেকেরই এরমভাবে হয়ে ওঠে না। তো করোনা পরবর্তী পরিস্থিতি এই জিনিসটা আমাকে আরও সাহায্য করেছে। আমাদের কাজকর্মের পরিধি এখন ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে আমাদের। তো আমি যেখান থেকে খুশি, আমার ল্যাপটপ, ইন্টারনেট কানেকশান থাকলেই এটা করা যাবে। তার সাথে এতদিনের যে চাপ, কাজের চাপ, সব কিছুর চাপ, এই চাপ থেকে আমরা আস্তে আস্তে মানুষ আর তার মানুষের যে স্বাভাবিক চিন্তাভাবনা, সেগুলো ভুলে যাচ্ছি। এই চাপ থেকে বাঁচার জন্যেই নিজেকে বাঁচানো, অন্যদেরকে বাঁচানো, সবাইকে বাঁচানোর জন্য মনে হলো কিছু একটা করা দরকার। এই পরিবেশটায় ভাবতে ভাবতে, এই পরিবেশটা আমি যাতায়াত করতে করতে এইখানে মনে হলো থাকতে হবে, তবে কিছু হবে। ভাবতে ভাবতে প্রথম এই গাছবাড়িটা হলো। এই গাছবাড়িতে এরা পুরো জায়গাটা, পরিবেশটা এত সুন্দর আর এত ইন্সপায়ারিং যে এইখানে নিজেকে খুঁজে পাওয়া যায়, যে আমি কি হারিয়ে ফেলছিলাম, কি হারিয়ে ফেলেছি, নিজেকে নতুনভাবে আবার উজ্জীবিত করা যায় সামনের দিকে এগোনোর জন্য। সেইটা এখান থেকে বসে করতে পারছি। আর আমাদের যারা সমমনস্ক, যারা প্রকৃতি ভালোবাসে, এই নয় যে পার্টিকুলার কোনো জিনিস, যে আমি পাহাড়েই যাব বা আমি সমুদ্রে যাবো, এরকম নয়, প্রিয় প্রকৃতি। এখানে এসে অবকাশ শুধু নয়, মানে কাজের মধ্যেও যে অবকাশ পাওয়া যায় সেটা এখানে এসে বোঝা যাবে। আমাদের কাছে কাজ আর অবকাশ মিলে গেছে সবার সাথে। মানে কাজটাকে ফেলে আসতে হবে না, বা ছুটি নিয়ে টানাটানি হলেও অসুবিধা নেই, এখানে এসে কাজ করতে পারবে, কিন্তু কাজ করাটাকে কাজ বলে মনেই হবে না। আচ্ছা, এটাও একটা অবকাশের পার্ট। মানে সবাই বলে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আমার কাছে ওয়ার্ক আর লাইফ দুটো আলাদা নয়, বা আমার যাতে কাজ করতেই হবে আমাদের। এবার এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স করাটা এখানে খুব সুন্দরভাবে হয়ে যায়, এখানে পুরোটাই ব্যালেন্স করা থাকে। তবে একটা কথা আমি বলছি সুদীপদা, এই অজ্ঞাতবাস, এই নামটা মানে
আপনারই দেওয়া তো? হ্যাঁ, মানে অজ্ঞাতবাসে অসম্ভব সুন্দর। এবং যদি আমি বলি না নামকরণের সার্থকতা, তো আমি বলবো এই জায়গাটা এসে অজ্ঞাতবাসটা একদম নামকরণ সার্থক হয়েছে। সার্থক হওয়ার পিছনে একটা কারণও আছে। অজ্ঞাতবাসে যেমন আমাদের পাণ্ডবেরা গিয়েছিল, আর ওখান থেকে ওরা ওদের শক্তি সঞ্চয় করেছিল। ওইখানে অস্ত্র, ওই অজ্ঞাতবাসে থাকার সময় সম গাছে ওদের অস্ত্র লুকিয়ে রেখে এসেছিল, যাতে পরবর্তী যুদ্ধটা ওরা জিততে পারে। সেই রকমই অজ্ঞাতবাসে নিজেকে তৈরি করা জায়গা এটা। এখানে নিজেকে তৈরি করা মানে কি নিজেকে ভবিষ্যতের জন্য ভবিষ্যতের মানসিক জন্য। ভাবে আরো সুন্দর স্টেবল করে তোলা, বা একদম একদম এটাই হচ্ছে অজ্ঞাতবাসের লক্ষ্য। মানে অজ্ঞাতবাসে এসে আমি যে সময়টা কাটালাম সেটার জন্য তো আমি নিজেও সত্যি কথা বলতে গেলে ভেতর থেকে একটা একদম অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করে যাচ্ছি। আর আমি বাকিদেরও বলবো, যারা একদম প্রকৃতির কাছে থাকতে চান, মানে প্রকৃতির কাছে থাকা মানে শহুরে সমস্ত যা যা জীবনে আমরা অভ্যস্ত তার ম্যাক্সিমামটা ছেটে ফেলে একদম পরিবেশের সাথে যদি মিলিয়ে মিশিয়ে পরিবেশকে একদম কাছ থেকে উপভোগ করতে চান, তাহলে আমি অজ্ঞাতবাসকে বলবো একটা সেরা ঠিকানা। এটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা ছোট্ট জায়গা বিশ্রামপুর। সেখান থেকে আসতে হয়, কিভাবে আসতে হয় না হয় সেটা সুদীপদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো, সুদীপদার সমস্ত কিছু গাইড করে দেবে। তো আপনারা আসুন, এটাই বলবো। আর আসলে যে কি অভিজ্ঞতা সঞ্চয় করবেন আমারই মতো, সেটা আপনারাই তখন বুঝতে পারবেন। আমি তো এখানে একলা একলা থাকি, তোমরা এলে বলে কদিন আমারও বেশ ভালো কাটলো, গল্পও হলো, কাজও হলো, তোমরা একটা নতুন জিনিস দেখলে। তো এটাকে আমরা ছড়িয়ে দিতে পারি যারা সমমনস্ক। আবার বলছি এই কথাটা, যে যারা লাক্সারি এসি রুম, রানিং হট ওয়াটার খুঁজবে তাদের জন্য নয়। যারা খুঁজবে আমি রাত্রিবেলা শুতে যাব পাখির ডাক শুনে, ভোরবেলা উঠবো পাখির ডাক শুনে, আমার ইচ্ছে হলে আমি আমার নিজের চা বানাবো, খাবো, নিজে রান্না করব, খাবো, ঘুরে বেড়াবো, পাহাড়ে উঠবো, যা কিছু করা নিজের ইচ্ছা করতে চায়। তো তাদের জন্য এটা সবসময় খোলা। আর তারা আসুক, এটাকে আরো ভালোভাবে সবাই মিলে আমরা একটা কমিউনিটি তৈরি করি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা আসুন অজ্ঞাতবাসে। থ্যাংক ইউ, চলে আসুন, অলওয়েজ ওয়েলকাম টু অজ্ঞাতবাস। হাওড়া থেকে টাটানগর হয়ে কামরা স্টেশনে নেমে অজ্ঞাতবাসে আসতে 6.5-7 ঘন্টা লাগে। এবার প্রশ্ন, অজ্ঞাতবাসে এসে কি দেখবেন? এখানকার পরিবেশটা অসম্ভব সুন্দর। অজ্ঞাতবাস প্রকৃতির এতটাই কাছে যে এখানে এসে 2-3-4 দিন যতদিন ইচ্ছে নিজের মতো করে কাটান। সামনে একটা পাহাড় আছে, পাহাড়ে চড়তে পারেন, খুব সুন্দর সানসেট দেখা যায়। এছাড়া গাছবাড়ি তো রইলই, গাছবাড়িতে উঠে চারপাশের দৃশ্য ভীষণ ভালো লাগে। এখানে আছে একাধিক আদিবাসী গ্রাম, আর চাইলে এখান থেকে চান্ডিল ড্যাম, পালনা ড্যাম, ছোটাবাঁকি ড্যামও ঘুরে আসতে পারেন। আরো অনেক জায়গাতেই কিন্তু এই জায়গা থেকে ঘুরে নেওয়া যায়। এখানকার পরিবেশ যেমন সুন্দর, তেমন সুন্দর আদিবাসী গ্রামগুলো। চলুন ঘুরিয়ে নিয়ে আসি তেমন একটা গ্রাম থেকে। আমি এখন রয়েছে একটা আদিবাসী গ্রামে, নেমে পড়েছি। চারপাশে খুব সুন্দর রঙিন বাড়ি, মানে বাড়িগুলো এত সুন্দর রং করা হয়েছে। তো এখানে আমরা নেমে পড়েছি একটু গরম গরম পকোড়া খেতে, কারণ গাড়ি করে যেতে যেতে আর কি হঠাৎ চোখে পড়েছে গরম পকোড়া ভাজা হচ্ছে। তো শীতের দিন কিরকম পকোড়া হচ্ছে দেখি। কি গো, ওটা কিসের পকোড়া গো? গলগুলা। সেটা কি গো? গলগুলাটা কি মানে ডাল দিয়ে করেছো? না না, এমনি আটা আর চিনি। আচ্ছা আচ্ছা। এই যে গরম গরম আলুর পুর ভরা একটা পকোড়া নিয়ে এসছি। ঝাড়খণ্ডের বিশ্রামপুর থেকে অনেক জায়গা গাড়ি করে ঘুরে নেওয়া যায়। তার মধ্যে রয়েছে অসাধারণ সুন্দর পাহাড় ঘেরা পালনা ড্যাম, রয়েছে বিশাল চান্ডিল ড্যাম। এছাড়া আরো একটা অফবিট ড্যাম ছোটাবাঁকিতেও গিয়েছিলাম আমরা। আগামী ব্লগগুলোতে থাকবে সেই সমস্ত ছবি ও তথ্য, থাকবে চান্ডিল ড্যামে স্পিডবোটে করে যাওয়ার অভিজ্ঞতা। আমার এই ব্লগগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেল টোটো কোম্পানিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।